তো আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা মামুনুল হক, তিনি আমির বাংলাদেশ খেলাফত মজলিস, একই সঙ্গে যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম, এবং তিনি ঢাকা মহানগরেরও দায়িত্বে রয়েছেন আমির সেক্রেটারি জেনারেল। তো আপনাকে স্বাগত আমাদের এই স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। তো আপনারা যখন আফগানিস্তান সফরে গিয়েছেন তারপরে আমরা আসলে এই বিবৃতিটা পেয়েছি, আপনার দল থেকেই দেয়া হয়েছিল সেটি, এবং এটি নিয়ে আলোচনা হয়েছে পত্রপত্রিকায়, আপনাদের বক্তব্য সেখানে দেয়া হয়েছে, আপনিও ওখান থেকে আপনার কিছু ভিডিও পরে আমরা দেখেছি। তো আপনি কি উদ্দেশ্যে গিয়েছিলেন সেটি আগে আপনার মুখে আমরা শুনি, তারপরে আমরা আলোচনায় যাব। আমরা গিয়েছিলাম, আমরা একটু ভিডিওটা দেখে নিই। ভিডিওটা দেখানো সম্ভব হবে? করেছি আমরা সাউন্ড শুনতে পাচ্ছি না। যে ইমারতে ইসলামিয়া গঠিত হওয়ার পর এখানকার রাষ্ট্র পরিচালনা এবং সমাজ, শিক্ষা, অর্থনীতি, অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছু প্রচারণা রয়েছে। যে সকল প্রচারণাগুলোর মধ্যে অনেক বিষয়ই রয়েছে যেগুলো খুবই স্পর্শকাতর। সেই বিষয়গুলো শুধুমাত্র গণমাধ্যমের দৃষ্টিতে নয়, বরং আমরা আমাদের নিজেদের দৃষ্টিতে সরাসরি প্রত্যক্ষ করার লক্ষ্য নিয়েই আমরা আমাদের এই ইমারতে ইসলামিয়া সফর করছি। জি, ইমারতে ইসলামিয়া সফর করেছেন আপনারা আফগানিস্তান, এবং যেখানে এখন তালেবান শাসন আমরা বলে থাকি চলছে, সেখানে আপনি বলছেন নিজেই যে এখানকার বিভিন্ন বিষয় নিয়ে প্রচারণা রয়েছে, যেটাকে ইংরেজিতে আমরা বলতে প্রোপাগান্ডা, নট ক্যাম্পেইন, যেটা সংবাদ মাধ্যমের দৃষ্টিতে না দেখে আপনারা নিজেদের চোখে দেখতে গিয়েছিলেন। জানতে চাই কি দেখেছেন আফগানিস্তানে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আজকের এই প্রোগ্রামে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, দেখছেন, আমাদেরকে শুনছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, সালাম জানিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একবিংশ শতাব্দীতে কোরআন এবং সুন্নাহকে ভিত্তি করে একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, তার প্র্যাকটিক্যাল একটি দৃষ্টান্ত স্থাপিত রয়েছে। মূলত সেই বিষয়টা আমাদের কৌতূহলের মূল কেন্দ্রবিন্দু, যে ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর একটা দেশ এবং একটা সমাজের কি পরিস্থিতি দাঁড়াতে পারে। তো মূলত সেই বিষয়টা সচক্ষে আমরা নিজেদের চোখে দেখার জন্য, যতটুকু সম্ভব আমরা নিজেরা সেটাকে অনুভব করার জন্যই মূলত আমাদের আফগানিস্তান সফর হয়েছিল। তো আমরা সেখানে অনেক ভালো কিছু দেখেছি, যেগুলোর দ্বারা যেগুলোকে প্রশংসা করার মতো। আবার কিছু বিষয় এমনও আছে যেগুলোকে সংশোধনযোগ্য, এবং সেগুলোকে আমরা সংশোধন করার জন্য পরামর্শ দিয়েছি। এবং সেই সাথে কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের এই মুসলিম জাতির, বৃহত্তর মুসলিম জাতির অংশ হিসেবে আমাদের কিছু করণীয় রয়েছে। সেই করণীয় বিষয়গুলিও আমরা কিছুটা ফাইন্ড আউট করেছি। আমরা আশা মনে করি আমরা ভালো বিষয়গুলো আগে শুনি, তারপরে আপনাদের চোখে যেগুলো ভালো মনে হয়নি সেই দুটো জিনিস একটু কম্প্যাক্ট শুনতে চাই, কারণ অনেক আলোচনা করব আপনার সঙ্গে। ভালো যে বিষয়গুলি দেখেছি, মৌলিক একেবারে আমি কয়েকটা পয়েন্ট এখানে আউট করতে পারি। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চোখে ভালো পড়েছে সেটা হলো যে দীর্ঘ একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, প্রায় 6.5 লক্ষ বর্গ মাইলের একটি 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশ, প্রায় 50 বছর এখানে যুদ্ধ চলেছে, এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে ব্যাপকভাবে। সেই যুদ্ধকে তারা স্থানীয় জনগণ মোকাবেলা করেছে, এবং সেই মোকাবেলা করার পর এখন যারা যোদ্ধা ছিল তারাই রাষ্ট্র পরিচালনা করছে। এই যোদ্ধা জনগণের হাতে বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু রয়ে গেছে। আমরা এই বিষয়টা তাদের কাছে জিজ্ঞাসা করেছি, দায়িত্বশীলদের কাছে, বিভিন্ন মন্ত্রীদের কাছে, যে এই যে সাধারণ মানুষের হাতে যে অস্ত্র ছিল বিদেশি শক্তির সাথে যুদ্ধ করার জন্য, সেই অস্ত্রগুলো আপনি কি করেছেন? তো তারা বললেন যে প্রথমবার তো আমরা
সে অস্ত্র 1996 সালে যখন প্রথম তাদের শাসন প্রতিষ্ঠিত হয় তখন তারা সাধারণ জনগণের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছিল। এবার আর তারা জমা নেয়নি। 2021 সালের আগস্ট থেকে এখন 2025 সালের সেপ্টেম্বর চলছে। মোল্লা ওমরের সময়টার কথা বলছেন। ওকে। তো এইবার কিন্তু তারা অস্ত্র জমা নেয়নি। তার মানে আমি অনুমান করি যে প্রায় কমপক্ষে না হলেও 5 মিলিয়ন মানুষের হাতে ভারী অস্ত্র আছে আফগানিস্তানে। রাশিয়া এবং আমেরিকার অত্যাধুনিক সকল অস্ত্রগুলো তাদের হাতে আছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বিপুল পরিমাণ অস্ত্র থাকার যে কোনো মানুষের কাছে যদি থাকে তাহলে সেখানে যে কোনো দ্বন্দ্ব ক্লাসে অনেক রক্তপাত হওয়ার কথা, মারামারি হওয়ার কথা, খুনাখুনি হওয়ার কথা, ডাকাতি হওয়ার কথা, লুটপাট হওয়ার কথা, মানুষের বাড়িতে রাতের অন্ধকারে রেড হওয়ার কথা। কিন্তু তারা বললেন বিগত 4 বছরে এই ধরনের কোনো ঘটনার সেখানে দৃষ্টান্ত নেই। অর্থাৎ তারা এমন কোনো ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যার মাধ্যমে মানুষের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও সেখানে অস্ত্রের কোনো প্রয়োগ নেই এবং সারা দেশে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। শান্তির কথা আমি অনুভব করব বিষয়, কিন্তু নিরাপত্তাটা দেখার বিষয়। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, হ্যাঁ, যে ক্লিয়ার, যে নিরাপত্তা ব্যাপকভাবে রাতের অন্ধকারে, যেরকম আমরাই মনে করেন এই কাবুল থেকে প্রায় 400-500 কিলোমিটার দূরে একটা প্রদেশ, খোস্ত প্রদেশ, পাকতিয়া প্রদেশ থেকে অতিক্রম করে খোস্ত প্রদেশে যেতে হয়। আমরা জুমার দিন সেখানে গেলাম, দিনের বেলায় গেলাম, আমাদের ফিরতে ফিরতে সেখান থেকে রওনা হতে হতেই বেশ সন্ধ্যা পেরিয়ে রাত শুরু হয়ে গেছে, রাত 7টা-8টা বাজে। সেখান থেকে প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা কাবুলে রাজধানীতে ফিরলাম এবং সম্পূর্ণ মানে 80 থেকে 90% পথই হলো পাহাড়ি পথ, দুর্গম পথ, পাহাড়ের ভিতর দিয়ে আঁকা বাঁকা, উঁচু নিচু। সেই পথ পাড়ি দিয়ে আমরা একেবারে সেই খোঁজ থেকে আমরা কাবুলে ফিরলাম। আরও গাড়ি ঘোড়া চলতেছে, এই দুর্গম পথে গাড়ি ঘোড়াগুলো চলতেছে। তেমন কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা চৌকিরও খুব আহামরি আয়োজন আছে সেটা বলার উপায় নেই, কিন্তু মনে হচ্ছে যে মানুষজন বেশ নিরাপদে সেখানে যাত্রা করছে। এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট যেটা আমি দেখেছি আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা হলো যে তারা অর্থনৈতিকভাবে কিন্তু এখনো খুব সমৃদ্ধ না। দুটি আভ্যন্তরীণ সোর্স থেকে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। একটা হলো তারা কিছু কাস্টমস পাচ্ছে, বিদেশি যে সকল যানবাহন বা মালামাল তাদের মাটি ব্যবহার করে, তাদের সড়ক ব্যবহার করে যাতায়াত করছে, সেখান থেকে তারা একটা কাস্টমস পাচ্ছে। আর হলো তাদের দ্বিতীয় ইনকাম সোর্সটা হলো এখন মাইন, বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করছে। বিপুল পরিমাণ খনির তাদের মধ্যে ওখানে মজুদ আছে, গ্যাস এবং কয়লার, সর্বশ্রেষ্ঠ কয়লার সর্ববৃহৎ মজুদ তাদের ওখানে। তারা যেটা বলল যে সেই কয়লা 300 বছর উত্তোলন করলেও শেষ হবে না এবং শুধু তাদের দেশের কয়লা দিয়ে সারা পৃথিবীর কয়লার চাহিদা পূরণ হওয়া সম্ভব। হ্যাঁ, এবং সোনার মাইনও আছে তাদের ওখানে। এগুলো তারা উত্তোলন করছে বেসিক্যালি বেশিরভাগই চায়নার সহযোগিতায়। তো এই দুটো সোর্স থেকে তাদের রাষ্ট্রের যাবতীয় ব্যয় নির্বাহ হচ্ছে।